হ্যালো 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 সকল ক্লাস 11th স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা এর আগে যে চ্যাপ্টারে কোশ্চেন করেছিলাম সেটা হচ্ছে সান্দ্রতা এবং পৃষ্ঠটান। সেই সান্দ্রতা পৃষ্ঠটান চ্যাপ্টারের পরে আমরা যে ভিডিওটি এনেছি সেটা হচ্ছে গ্যাসের প্রসারণের কোশ্চেন। গ্যাসের প্রসারণ চ্যাপ্টার তোমরা পড়ে নিয়েছো, তারই আমি প্রবলেম সেট 1 করাবো আজকে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক। প্রবলেম সেট 189 পেজে আছে তোমাদের নতুন বইতে। ঠিক আছে, পার্ট 2 এর 189 পেজে প্রথমে বলা আছে যে প্রবলেম সেট 1 এর প্রথম কোশ্চেন, যেটা 27 ডিগ্রি উষ্ণতায় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 70 সেমি এইচজি চাপে কিছু পরিমাণ অক্সিজেনের আয়তন হচ্ছে 400 সেন্টিমিটার কিউব দেওয়া আছে। প্রমাণ চাপ ও উষ্ণতায় এর আয়তন কত হবে। ঠিক আছে, তো একটা প্রাথমিক তাপমাত্রা দিয়ে রেখেছে, প্রাথমিক চাপ দিয়ে রেখেছে, আয়তনও দিয়ে রেখেছে, দিয়ে কি করছে অন্তিম হচ্ছে আয়তন চাইছে। ঠিক আছে, তো প্রথমে ডাটাগুলো আমি লিখি, তারপরে দেখব। সো কি কি দেওয়া আছে, P1 T1 আর হচ্ছে V1 আমাকে দেওয়া আছে। সো V1 কত, এই পাশে V1 কত, সো V1 হচ্ছে 400 সেমি কিউব। ঠিক আছে, 400 সেন্টিমিটার কিউব। P1 হচ্ছে 70 সেমি এইচজি। বুঝতে পেরেছো? আমরা সবাই জানি 76 সেন্টিমিটার এইচজি হলে 1 অ্যাটমসফিয়ারিক বায়ুমণ্ডলীয় চাপ হয়ে যায়। 1 বায়ুমণ্ডলীয় চাপ এইচজির মার্কিউরি পারদের কত 76 সেন্টিমিটারের স্তম্ভ হয়ে যায়। ঠিক আছে, তো 70 দিয়ে রেখেছে। টি বলছে যে কত, টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমি কেলভিনে লিখবো 30 কেলভিন হবে, 300 কেলভিন। 273 প্লাস আমাদের 27 হয়ে যাবে। P1 কি লেখা আছে, P2 কি লেখা আছে দেখি, P2 V2 চাই আর T2। ঠিক, তো বলছে যে প্রমাণ চাপ ও উষ্ণতায় এর আয়তন কত হবে। প্রমাণ চাপ মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 1 বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমি লিখব 76 সেমি এইচজি, 1 বায়ুমণ্ডলীয় চাপ। তাপমাত্রা যেটা হবে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন হয়ে যাবে। প্রমাণ চাপ যদি বলে, প্রমাণ উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এর যে চাপ হবে, এর যে চাপ হয়ে যাবে সেটা হচ্ছে 76 সেমি এইচজি হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ V2টা আমাকে চাইছে। তাহলে আমাদের যে ফর্মুলা PV = NRT, ঠিক, তার মানে PV/T হচ্ছে NR, মানে একটা ধ্রুবক। PV/T হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এমন লিখতে পারি P1 V1/T1 = P2 V2/T2। ঠিক আছে, খেয়াল রাখবে এই যে তাপমাত্রা হবে, এই তাপমাত্রা আমরা পরম স্কেলে নেব। ঠিক আছে, মানে কেলভিনে নেব আমরা। তো P1 দেখি 70 সেমি, V1 আচ্ছা আমাকে চাই V2, তাহলে V2 আমরা লিখে ফেলতে পারি P1/P2। ঠিক, P2 এই পাশে চলে আসবে, T2/T1 ইন্টু V1। এবার দেখো আমি এইগুলোকে চেঞ্জ করিনি, সেন্টিমিটার রেখে দিই, তাহলে P দুটোই সেন্টিমিটারে আছে, তো না চেঞ্জ করলেও হবে। TT দুটোই কেলভিনে আছে। ঠিক আছে, V1টা আমি যদি সেন্টিমিটার কিউবে রাখি তাহলে V2 ও সেন্টিমিটার কিউবে আসবে। ঠিক আছে, তো তাহলে P1 হবে 70 আর P2 হবে 76। ঠিক, তারপরে কোন জায়গায় দেখবে একে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে লিখে রেখেছে, 1 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে একেও 1 বায়ুমণ্ডলীয় চাপ লিখতে হবে, আর একে 70/76 লিখতে হবে, কিন্তু আসবে ওটাই। ঠিক আছে, তো টেনশন নেবে না যে এখানে আমি স্যার এটিএম করব না কি করব, আমি এখানে অ্যাটমসফিয়ারিক চাপ করব নাকি সেন্টিমিটারেই রেখে দেবো। এখানে দেখো অনুপাত আছে, তো অনুপাত আছে, সেন্টিমিটার লিখে ফেললে কি হবে, কেটে যাবে, কোনো সমস্যা হবে না। 273, এটা সবসময় কেলভিনে লিখতে হবে। 200, T2 হচ্ছে 273 বাই হচ্ছে 300। এবার V1 যেটা হবে সেটা হবে 400 সেন্টিমিটার, তো এখান থেকে তুমি V2 পাবে। ঠিক, তো এবার 0 0 কেটে নাও, ক্যালকুলেটর থেকে ক্যালকুলেট করো। 273/30, এখান থেকে আরেকটা 0 কেটে যাবে, মানে হচ্ছে যে
280 into 273 by 76 into 3 280 280 গুণ করো 280 গুণিতক 273 ভাজিতক 76 ঠিক কত আছে 335.26 335.26 সেন্টিমিটার কিউব আসবে। সো V2 যেটা আছে ওকে। তো তাহলে উত্তর দেখো 335.3 আসছে। ঠিক আছে, তো আমাদের বইতে যে অ্যান্সার দেওয়া আছে 335.3। এরপরে কি বলছে, এই পরিবর্তনে গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের কি পরিবর্তন হবে। এবার আমাকে চাইছে যে চাপ ও আয়তনের গুণফলে কি পরিবর্তন হবে, মানে এটা চাইছে আমাকে P2V2 মাইনাস P1V1 বলছে চাপ আর আয়তনের গুণফলের পরিবর্তন। তো চাপ আয়তনকে গুণ করে যেটা বেরোবে সেটাই বের করো। তো এখান থেকে আমাকে কি করতে হবে, বের করতে হবে। সো P1 কি আছে, P1 আছে P2 76। ঠিক আছে, এবার আমাকে একে এক এটিএম চাপে করতে হবে। দেখো এখানে কিসের সিজিএস এ লিখেছে, তো সিজিএস এ যদি লিখি গুণিতক V2 হচ্ছে আমার কত, V2 কত এসছে 335.26 মাইনাস 70 ইন্টু V1 যেটা হবে 400 হয়ে যাবে। ঠিক, তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেটর থেকে তোমার যে ভ্যালুটা আসবে 76 গুণিতক 335 মাইনাস 70, তো আসবে 2517.2। অ্যাকচুয়ালি মাইনাস আসবে, P2V2 অ্যাকচুয়ালি এটা কম আসছে, মানে আমাকে P1V1 মাইনাস P2V2 করতে হতো, মানে শুধু আমি মানটা নেব। ঠিক আছে, তো P1V1 মাইনাস P2 মানে মড নিয়ে নাও। ঠিক আছে, P1V1 যেটা বড় হবে সেটা থেকে মাইনাস করবে। সো 2517.2 আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 2। প্রমাণ চাপ ও উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 2 লিটার হচ্ছে। ঠিক আছে, প্রমাণ চাপ ও উষ্ণতায় মানে হচ্ছে যে আমাদের 1 অ্যাটমসফিয়ারিক 1 বায়ুমান 1 এটিএম আর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিনে হচ্ছে গ্যাসের আয়তন 2 লিটার। 91 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 570 mmHg চাপের আয়তন কত হবে। ঠিক আছে, তো একই টাইপের প্রশ্ন। কোশ্চেন 2 P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, মানে PVT, P2 V2 T2। দেখো কি কি লেখা আছে। প্রাথমিক প্রমাণ চাপ উষ্ণতায় কিছু গ্যাসের আয়তন 2 লিটার আছে। ঠিক, এবার লিটারে দেওয়া আছে। ঠিক, তো প্রমাণ উষ্ণতা মানে 273 কেলভিন, 273, চাপ যেটা হয়ে যাবে 1 atm হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে P2 কি বলছে 91 ডিগ্রি কত আয়তন কত হবে 570 mmHg আছে, 570 mmHg, যেটাকে আমি যদি এটিএম এ লিখতে চাই 570 বাই আমাদের হয়ে যায় 760 mm মানে এটিএম হয়ে যাবে। এটিএম এ যদি লিখতে চাই 776 দিয়ে ভাগ করে দেবো। এখানে আয়তন কত হবে বলছে, আর তাপমাত্রা যেটা দেওয়া আছে 91 ডিগ্রি সেলসিয়াস, 273 প্লাস 91 যেটা হয়ে যাবে 364 কেলভিন, 364 কেলভিন হয়ে যাবে। তো এগেন আমি P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। ঠিক আছে, তো তাহলে দেখো V2 এগেন হয়ে যাবে P1 বাই P2 T2 বাই T1 ইন্টু V1। ঠিক আছে, তো তাহলে দেখো P1 P2 এটিএম এ আছে। ঠিক, যেহেতু এটিএম এ আছে আমি এটিএম এ লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে 501 বাই P2 হয়ে যাবে 570 বাই 760। ঠিক আছে, T2 364 বাই T1 273 ইন্টু V1 যেটা হবে 2 লিটার। তো আমার অ্যান্সার লিটারে আসবে কিন্তু।
তো 760 0 0 কেটে যাবে 76/57 ইন্টু 364/273 ইন্টু 2 লিটার। ঠিক আছে, এখান থেকে যেটা আসবে সেটা অ্যান্সার হবে। দেখে নি কিছু কাটছে কিনা। কিছু কাটছে না, চলো ক্যালকুলেট। 19 4 19 3 57, ঠিক। তারপরে হচ্ছে আর হচ্ছে না, 364 ইন্টু 8, 364 ইন্টু 8, দেখো 364 ইন্টু 8, 364 ইন্টু 8 বাই 273, বাই 273, ঠিক, বাই 3 পয়েন্ট সামথিং আসবে, 3.55। সো আমাদের 3.55 লিটার এসছে, 3.55 লিটার V2 হয়ে যাবে। তো অ্যান্সার কি আছে এখানে? 3.5 লিটার আছে। ঠিক আছে, তো 3.5 লিটার আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন। একটি গ্যাসের -73 ডিগ্রি উষ্ণতায় চাপ দেওয়া আছে, পারদের চাপ 60 সেমি পারদের সমান হচ্ছে। আয়তন স্থির থাকলে 70 ডিগ্রি উষ্ণতায় চাপ কত হবে? ঠিক, আয়তন এখানে স্থির রেখে দিয়েছে। আয়তন স্থির থাকলে তাহলে দেখে নাও, আয়তন যদি স্থির হয়, আমি এখানেই চেঞ্জ করছি না কিছু, এগুলো একই ফর্মুলা দিয়ে সব কোশ্চেন হয়ে যাবে। দেখো, আয়তন যদি স্থির হয় মানে V1 V2 স্থির আছে, তো এটাতেই আমি চেঞ্জ করে নিচ্ছি। V1 V2 মানে কেটে যাবে, তাহলে P1/T1 = P2/T2। সো আমাদের যেটা আসবে P1/T1 = P2/T2। ঠিক আছে, তো কি দেওয়া আছে আমাকে চাইছে কি, আমাকে চাইছে উষ্ণতায় চাপ কত হবে। ঠিক আছে, 27 ডিগ্রি উষ্ণতায় চাপ কত হবে, তার মানে P2 জিজ্ঞেস করছে। P2 হয়ে যাবে P1T2/T1। ঠিক আছে, সো P1 কত দেওয়া আছে? P1 দেওয়া আছে 60 সেমি পারদের সমান হবে। তো এখানে 60 সেমি লিখছি, 60 সেমি পারদের সমান। আর এটা হচ্ছে T2 হয়ে যাবে 27 ডিগ্রি উষ্ণতা, আর এটা 273। সো T1 হচ্ছে -73 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 273 - 73 মানে 200 কেলভিন হয়ে যাবে T1। আর T2 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে যে 273 + 27 মানে 300 কেলভিন হয়ে যাচ্ছে। তো T2 300 কেলভিন বাই 200 কেলভিন। ঠিক, তো আমার যেটা হবে 90 সেমি Hg, 90 সেমি Hg। যদি আমাকে এটিএম এ চাইতো তাহলে 90 সেমি বাই 76 সেন্টিমিটার আমাকে ভাগ করে দিতে হতো। ঠিক আছে, তাহলে এটিএম এ হয়ে যেত। তাহলে এটা না হলে 90 বাই এটা, দুটোই অ্যান্সার। একটা এটিএম এ আর একটা হচ্ছে আমার পারস্তম্ভের সাপেক্ষে। ঠিক, তো 90 Hg হয়ে গেল। 4 নম্বর, কোন স্থানে বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে 74, উষ্ণতা দেওয়া আছে, অপর একটি স্থানে বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে ও উষ্ণতা দেওয়া আছে। দুই স্থানে বায়ুর ঘনত্বের তুলনা করো। আচ্ছা, বায়ুর ঘনত্বের তুলনা করতে হবে, চাপ আর তাপমাত্রা দেওয়া আছে। ঠিক আছে, তো ঘনত্ব কিভাবে বের করা হয় দেখো। তার মানে আমাদের ঘনত্ব মানে আয়তন আমরা একক আয়তনে নিতে হবে। কোন স্থানে বায়ুমণ্ডলের চাপ এত, অপর একটি স্থানে বায়ুমণ্ডলের চাপ এত। তার মানে এখানে আয়তনকে আমরা একই ধরে চলবো। ঠিক আছে, ঘনত্ব, সো ঘনত্ব কি হয়ে যায় দেখো, PV = nRT। ঠিক আছে, সো ঘনত্ব কিভাবে আনবো, n হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর R × T, PV। তো এই P কে এই পাশে নিয়ে চলে যাই m/v, আর আণবিক ভর RT, m/v ঘনত্ব, সো ঘনত্ব RT, আর এই পাশে PM, এটা হয়েছে। ঠিক আছে, এবার কি বলছে আমাকে, তাপমাত্রা বলছে, দেখে নি। কোন স্থানে বায়ুমণ্ডলের উষ্ণতা এত, অপর একটি স্থানে বায়ুমণ্ডলের চাপ ও উষ্ণতা এত।
তাহলে বায়ুর ঘনত্ব কি হবে? তাহলে দেখে নাও যে এই ঘনত্ব আমাকে চাইছে, আর টি আমার দেওয়া আছে, আর হচ্ছে ধ্রুবক। সো বায়ুর এম যেটা হবে সেটাও ধ্রুবক। তাহলে সব ধ্রুবকগুলোকে এক পাশে পাঠিয়ে দিই, আর বাই এম পি বাই রো টি। তার মানে পি বাই রো টি ধ্রুবক হয়ে যাবে, পি বাই রো টি ধ্রুবক হয়ে যাবে, ঠিক। সো এটা ধ্রুবক। সো P1 by ρ1 T1 equals to P2 by ρ2 T2। ঠিক আছে, দেখো তো তাহলে তো বায়ুর ঘনত্বের অনুপাত লিখতে হবে। তো বায়ুমণ্ডল প্রথমে আছে 74, উষ্ণতা 27। তো 74 74, উষ্ণতা 27 মানে 273 প্লাস 27, ঠিক আছে, T1। সো 300 কেলভিন হয়ে যাবে, আর ঘনত্ব হচ্ছে এটা। মানে আমি ρ1 বাই ρ2 বাই ρ1 লিখে নিই, ρ2 বাই ρ1, তাহলে কি হয়ে যাবে P2 বাই P1 আর T1 বাই T2। এখান থেকে আমাদের অনুপাত চলে আসবে। সো P2 কত হবে? P2 হচ্ছে 70 আর P1 হচ্ছে 74। সো 70 বাই 74 ইন্টু T1 যেটা হবে 27 আর 23, 27 মানে 300, 27 মানে 300 আর তার থেকে 4 কম 296। এখান থেকে যেটা আসবে সেটা তো দেখে নাও কত অনুপাত কত হবে। সো 70 300 মানে 21,000। আচ্ছা, কাটাকুটি হয় কিনা দেখে নাও, কাটাকুটি হয় কিনা দেখে নাও। 7 3 21, 21,000 অনুপাত 74 74 ইন্টু 296 21,000 অনুপাত 21,904। তো বইতে যে অ্যান্সার দেওয়া আছে সেটা হচ্ছে, একে তুমি 8 দিয়ে ভাগ করলে যেটা হবে, একে 8 দিয়ে ভাগ করলে, একে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 2625 অনুপাত, একে 8 দিয়ে যদি ভাগ করো 2738 আসবে, 2738। মানে বইতে আছে ρ1 বাই ρ2, ρ1 বাই ρ2 কি হয়ে যাবে 2738 বাই 2625, এটা আসবে, ঠিক আছে। এটা আমার অ্যাকচুয়ালি ρ2 অনুপাত ρ1 আছে, ঠিক আছে। চল 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর বলছি 4 নম্বর কোশ্চেন হয়ে আছে, ঠিক। তারপর 5 নম্বর, 27 ডিগ্রি উষ্ণতা এবং 2 বায়ুমণ্ডলীয় চাপের 1 লিটার হিলিয়াম গ্যাসকে এমনভাবে উত্তপ্ত করা হলো যে গ্যাসটির আয়তন ও চাপ উভয় দ্বিগুণ হলো, চূড়ান্ত উষ্ণতাটি নির্ণয় করো, ঠিক। তো কি বলছে, বায়ুমণ্ডলের চাপও দ্বিগুণ হয়ে গেছে আর গ্যাসের আয়তন দুটোই দ্বিগুণ হয়ে গেছে। পাঁচ নম্বর কোশ্চেন, 5 নম্বর। So again P1 V1 by T1 equals to P2 V2 by T2, ঠিক আছে। সো উষ্ণতা চেয়েছে, T2 কি হবে, T2 কি হবে, তো এদিক থেকে P2 by P1 V2 by V1 আর T1 বলেছে কত উত্তপ্ত উষ্ণতা কত হবে যদি এগুলো চাপ আর আয়তন ডবল হয়ে যায়। তো P2 বাই P1 2 হয়ে যাবে, মানে P2 হচ্ছে 2P1 হয়ে যাবে বাই P1, আর V2 হচ্ছে 2V1 হয়ে যাবে, ডবল হয়ে গেছে। আর এখানে উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি মানে 300 কেলভিন অ্যাকচুয়ালি। তো তাহলে এখান থেকে 4 ইন্টু 300 2 2 আসবে, তো 1200 কেলভিন হবে, 1200 কেলভিন হবে। যদি ডিগ্রি সেলসিয়াসে করতে হয় 273 মাইনাস করে নেবে, ঠিক। সো 273 মাইনাস করলে 1200 থেকে 273 মাইনাস করো, 1200 মাইনাস 273
927 ডিগ্রি সেলসিয়াস, না হলে 1200 কেলভিন। ঠিক আছে, 5। 6, যদি কোনো দিন ব্যারোমিটারের পাঠ 75 সেমি হয়, তবে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন হয় 150 সেমি কিউব। একই উষ্ণতায় পরের দিন হাইড্রোজেন গ্যাসের আয়তন 160 হলে ব্যারোমিটারের পাঠ কত হবে? দেখো, একই টাইপের কোশ্চেন বারবার জিজ্ঞেস করেছে। বলছে একই উষ্ণতা, মানে উষ্ণতা আমি যদি ধ্রুবক রেখে দিই, তাহলে পরের দিন আমার আয়তন 160 হলে চাপ কত হবে অ্যাকচুয়ালি। তো তাহলে উষ্ণতা স্থির রেখে দিলাম। এই ফর্মুলাতেই আমি করছি। দেখো 6 নম্বর, উষ্ণতা স্থির মানে টি কেটে যাবে, P1 V1 P2 V2। ঠিক আছে, তো আমাকে বলছে যে আয়তন কত হবে, চাপ কত হবে, P2 কত হবে, P1 V1 বাই V2। সো প্রথমের দিন দেখাচ্ছিল চাপ, যেটা হচ্ছে আমার 75 সেমি, ব্যারোমিটারের পাঠ 75 সেমি আসছে। আয়তন যেটা আছে সেই আয়তন 150 ছিল, পরের দিন 160 হয়ে গেছে, 160 হয়ে গেছে পরের দিন। তাহলে এখান থেকে কেটে যাবে। তো আমাদের 75 × 15/16 প্রায় আমাদের আসবে 75 থেকে একটু কম আসবে। ঠিক আছে, সো 75 75 × 15 ডিভাইড বাই 16 70.31 হচ্ছে সেন্টিমিটার আসবে অফ Hg। সো P2 পরের দিন যে চাপ, যে পারস্তম্ভের যে উচ্চতাটা হবে সেটা 70.31 হবে, 31 সেন্টিমিটার। ঠিক, তারপরে কোশ্চেন হচ্ছে স্থির চাপে একটি গ্যাসের উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে 25 ডিগ্রি সেলসিয়াস হলে এর আয়তন হচ্ছে 1.035 অনুপাত 1 অনুপাতে কি হয়, বৃদ্ধি পায়। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কি হবে? ঠিক আছে, তো পরম শূন্য উষ্ণতার মান কি হবে? তো পরম শূন্য উষ্ণতা কি হয়ে যায়, যেখানে আমাদের কি হয়ে যায়, আয়তন 0 হয়ে যায়, গ্যাসের আয়তন 0 হয়ে যায়, তাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। ঠিক আছে, তো যে কোনো তাপমাত্রা ধরে নাও, যে কোনো সময়ে আমরা শিখেছি VT = যে কোনো তাপমাত্রায় যে গ্যাসের আয়তন হবে V0 1 + T/273। ঠিক আছে, কারণ আমাকে বলা হয়েছিল যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে V0/273 করে আয়তন বেড়ে যায়। 1 ডিগ্রি উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে V0/273 করে বাড়ে, তখন এটা হতো। কিন্তু এখানে আমাকে কি করেছে, একটা কন্ডিশন আলাদা করে দিয়েছে যে 15 থেকে 25 হলে বৃদ্ধি কত হয়, 1.0135, মানে 15 থেকে 25, T1 হচ্ছে 15, সেই 15 থেকে T2 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক, তো আয়তন যে বাড়ছে V2/V1 যেটা হচ্ছে, সেটা হচ্ছে 1.035/1। ঠিক আছে, আয়তনের যে অনুপাত হচ্ছে সেটা আমাদের এটা হচ্ছে। তাহলে দেখো লিখবো কি করে, T1 উষ্ণতায় ধরে নাও VT1 হয়ে যাবে V0 1 প্লাস কত, 15 ডিগ্রি। 15 ডিগ্রিতে কি হয়ে যাবে, 15/273 আমি লিখবো না, কোনো আলফা লিখবো, আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের কোনো আমি আলফা লিখবো, কারণ আমাকে বলা হয়েছে যে এত ডিগ্রি বাড়ালে আয়তন কিছু আলাদা বাড়ছে। ঠিক আছে, তো আমরা 273 এখন নেব না আমরা। ঠিক আছে, সো 15/α। VT2 যখন নেব, VT2 সেটা হয়ে যাবে V0 1 + 25/α। ঠিক আছে, তো আমাদের হবে V2/V1 করে, এটাকে আমি V1 লিখছি T1 কে, আর এটাকে V2 লিখছি। V2/V1 দেওয়া আছে, সেখান থেকে আমি আলফা বের করে নেব, মানে যে গ্যাসটা নেওয়া হয়েছে সেই গ্যাসটা অন্য কোনো গ্যাস, সেই গ্যাসে আলফা কি হচ্ছে, কি হবে,
আলাদা হচ্ছে, ঠিক আছে। হাইপোথেটিক্যাল আমরা জানি যে প্রত্যেকটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক একই হয়, প্রায় একই হয়, বাট এই কন্ডিশনে কি করেছে বলেছে 15 থেকে 25 বাড়ালে আয়তন প্রসারণ আয়তন এত বৃদ্ধি হচ্ছে, মানে আমাকে নিজেই ধরতে বলছে যে আলফাটা কিছু আলাদা হচ্ছে, তাহলে সেই গ্যাসটার হচ্ছে পরম উষ্ণতা কি হবে, তাহলে পরম শূন্য উষ্ণতা কি হবে, মানে বলা হয়েছে সেই গ্যাসের তাহলে ভিটি 0 করলে কি হবে, মানে যখন V0 হবে তখন এর কোন তাপমাত্রায় হচ্ছে 0 হয়ে যাবে, কোন তাপমাত্রায় হচ্ছে আয়তন 0 হয়ে যাবে, সেই তাপমাত্রাটাকে আমরা পরম শূন্য উষ্ণতা নেব, ঠিক আছে। অন্য কোনো একটা গ্যাস যার দৈর্ঘ্য তার আয়তন প্রসারণ গুণাঙ্ক 1/273 নয়, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক 1/273 হয়, কিন্তু এই গ্যাসের হচ্ছে না, ঠিক। তো কোনো অন্য কিছু হবে, কেন এরকম করছি, কারণ এখানে যখন আলফা আসবে, এখানে যখন ভিটি থাকবে, তখন আমি কি করব, যে আমাকে পরম শূন্য উষ্ণতা চেয়েছে, তো পরম শূন্য উষ্ণতায় আয়তন শূন্য হয়, সেই আয়তন শূন্য করে আমি এখান থেকে টি বের করব, সেই টিটাই কি হবে পরম শূন্য উষ্ণতা হয়ে যাবে। তো দিস ইজ দি লজিক। তো V2 বাই V1 আমি বের করছি, V2 বাই V1 বের করলে 1 + 25 বাই আলফা 1 + 15 বাই আলফা আসবে, ঠিক। সো দিস ভ্যালু, এই ভ্যালুটাই হচ্ছে 1.035, ঠিক আছে। এবার তোমরা এখান থেকে আলফা ক্যালকুলেট করবে, ঠিক। এখান থেকে আমি আলফা ক্যালকুলেট করে বের করব, ঠিক। এপাশ ওপাশ করে যখন আলফা বের করবে তো কেমন আসবে দেখো, 1 + 25 বাই আলফা equals to 1 into 1.035 plus 15 by alpha into 1.035, ঠিক। দিয়ে এই পাশে আনবো, ওই পাশে 1 নিয়ে চলে যাব, 25 বাই আলফা মাইনাস 15 into 1.035 বাই আলফা, ঠিক। ওই পাশে হয়ে যাবে 1.035 মাইনাস 1 হয়ে যাবে। তো এখান থেকে তুমি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট আমি করেছিলাম, ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হচ্ছে 270.71 হচ্ছে আমাদের 270 পার ডিগ্রি সেলসিয়াস, এই আলফাটা এসছে। তাহলে এই আলফাটার সাথে এর সম্পর্ক কি, এই আলফা হচ্ছে গ্যাসের যে নতুন আলফা প্রসারণ গুণাঙ্ক সেটা এটা এসছে। এবার আমি ভিটিকে যদি 0 করি, তাহলে দেখো ভিটি 0, তো 0 = V0 1 + T বাই আলফা, তো T = আলফার সমান হয়ে যায়, ঠিক আছে। T = আলফার সমান, মানে এটা তো 0 হয়ে যাবে, T বাই আলফা -1 হবে, তো T - আলফা হয়ে যাবে, ঠিক আছে। T - আলফা, তো আলফা যেটা আছে -270.71 ডিগ্রি সেলসিয়াস আমাদের কি হয়ে যাবে পরম উষ্ণতা। এই উষ্ণতায় কি হচ্ছে, এই উষ্ণতাটা আমি যদি বসিয়ে দিই এখানে, যদি টি ওটাই বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে আয়তন 0 হয়ে যাবে, তো -270.71 আমাদের অ্যান্সার হবে। দিস ইজ দি লজিক, ঠিক আছে। তারপরে 8 নম্বর, প্রমাণ চাপ উষ্ণতায় অক্সিজেনের ঘনত্ব দেওয়া আছে, একটি চোঙের ভিতরে 27 ডিগ্রি উষ্ণতায় 780 mm Hg চাপে 2.5 লিটার অক্সিজেন থাকলে ওই পরিমাণ গ্যাসের ভর নির্ণয় করতে হবে, ঠিক আছে। বলছে প্রমাণ চাপ উষ্ণতায় অক্সিজেনের ঘনত্ব দেওয়া আছে, ঠিক আছে। দেখো, সো ঘনত্বের সম্পর্ক চাই, কোশ্চেন নাম্বার 8, যেখানে ঘনত্ব দেবে এই ফর্মুলা ইউজ করবে। PV = আমাদের nRT হয়, সেই n কে আমরা লিখতে পারি প্রদত্ত ভর বাই আণবিক ভর RT, দিয়ে ভিটাকে ওই পাশে নিয়ে চলে যেতে পারি এমটাকে, সো PM বাই M/V RT মানে ঘনত্ব RT, ঠিক। তার মানে PM/RT আমাদের ঘনত্ব হয়ে যায়, ঠিক আছে। তো M তো গ্যাসের একই থাকবে, আর R ও গ্যাস ধ্রুবক একই থাকবে, মানে এটা ধ্রুবক, তাহলে আমি বলতে পারি P/T সমানুপাতিক রো, বা আমি বলতে পারি বাই রো নিয়ে নিলাম এই পাশে, আর R/M মানে P/T রো, এটাই ধ্রুবক হয়ে যাবে, ধ্রুবক, ঠিক। তো P1/T1 রো 1 = P2/T2 রো 2,
তো এখান থেকে রো একটার ঘনত্ব দেওয়া আছে, অপর ঘনত্ব বের করব, ঘনত্ব বের করে m/v করে আমি কিন্তু অ্যান্সার বের করে নেব। সো এখানে আমরা কি করব, ঘনত্ব ρ2 বের করব এখান থেকে। সো ρ2 বের করার পর m/v2, যেটা আমাদের v2 দেওয়া আছে 2.5 লিটার দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে m যেটা পাবো ρ2 v2 পেয়ে যাব। ঠিক আছে, আমার লজিক হচ্ছে এটা। ঠিক আছে, সো এবার দেখো P1 আমাকে দেওয়া আছে, P1 দেওয়া আছে প্রমাণ উষ্ণতা ও চাপে। তো প্রমাণ উষ্ণতা ও চাপে এখান থেকে আমি ρ2 যদি বের করতে চাই, ρ2 হয়ে যাবে এখান থেকে P2/P1 T1/T2 ইন্টু ρ1। তাহলে দেখো P2 হচ্ছে কত দেওয়া আছে দেখি, P2 হচ্ছে 780 mm। তো 780, P1 প্রমাণ চাপে, তার মানে 1 ATM মানে 760 mm। যেহেতু এটা 780 mm লেখা আছে, একেও 1 অ্যাটমসফিয়ারিক চাপ কেও কি করতে হবে 760 mm লিখতে হবে। তাহলে T1 হচ্ছে প্রমাণ উষ্ণতা, মানে হচ্ছে যে 273 বাই T2 যেটা আছে মনে হচ্ছে 27, দেখি হ্যাঁ 27, সো 300। এখান থেকে ঘনত্ব আমাকে দেওয়া আছে কত, 1.4 গ্রাম, 1.429 গ্রাম পার লিটার। ঠিক আছে, তো এখান থেকে আমি ρ2 পেয়ে যাব। সেই ρ2 কে আমি ভির সাথে গুণ করে দেবো, v2 মানে 2.5 এর সাথে গুণ করে দেবো। তার মানে এর পরের স্টেপ হচ্ছে আমি যদি m লিখতে চাই ভর, তাহলে 780/760 ইন্টু 273/300 ইন্টু 1.429 ইন্টু 2.5 লিটার, এই পুরোটা সলভ করলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে। এবার দেখে নিই ক্যালকুলেটারে করে, ক্যালকুলেটারে 7 এটাকে কেটে দাও, তাহলে খুব বড় একটা সংখ্যা আসছে। এখানে অ্যান্সার কত আছে, এখানে অ্যান্সার আছে 3.336। দেখা যাক এটা আছে কিনা। 78 ইন্টু 273, ঠিক আছে, 78 ইন্টু 273, 2.5 ইন্টু 2.5, সরি 2.5 ইন্টু 1.429, ঠিক 300 76 আচ্ছা 3.336 গ্রাম আসবে। এম যেটা এসছে 3.336 গ্রাম এসছে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কারেক্ট এসছে। 8 কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, প্রমাণ চাপ ও উষ্ণতায় বাতাসের ঘনত্ব দেওয়া আছে। প্রমাণ চাপের 5 গুণ চাপে 127 ডিগ্রি উষ্ণতায় 10 লিটার বাতাসের ভর নির্ণয় করো। একই কোশ্চেন, একইভাবে হবে, কোনো চেঞ্জ নেই, শুধু ডাটা চেঞ্জ, কোনো চেঞ্জ নেই, শুধু ডাটা চেঞ্জ হবে। একই কোশ্চেন, সলভ করবো না আমি। চল নেক্সট। 27 ডিগ্রি উষ্ণতায় 2 স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক চাপে, আচ্ছা মানে হচ্ছে 2 ATM চাপে 1 মোল অক্সিজেনের আয়তন কত হবে, কি বলছে দেখো। তাহলে এটা আমরা 10এরটা যেটা আছে, 10এরটা আমরা কিভাবে করব, 9এরটা একই রকম, 8 9 একই, 10এরটা। তো 10এ আমরা PV = nRT বসাবো। আমাকে কি চাইছে দেখো, কি কি দেওয়া আছে। আগের কোশ্চেনগুলোই কি ছিল, তুলনা করা ছিল। এত আয়তন ছিল এত তাপমাত্রায়, তাহলে এত তাপমাত্রায় কত আয়তন হবে, এগুলো তুলনা করা। কিন্তু আমার এখানে একটা করেই ভ্যালু দিয়েছে দেখো, 27 ডিগ্রি উষ্ণতায় 2 স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক চাপে, মানে চাপ যেটা হচ্ছে 2 অ্যাটমসফেরিক প্রেসার 2 ATM, ঠিক। আর আমাদের যে ভি কি আছে 27 ডিগ্রি উষ্ণতায়, টি যেটা আছে সেটা হচ্ছে 273 প্লাস 27 মানে 300 কেলভিন। সবসময় খেয়াল রাখবে একে কেলভিনে লিখতে হবে। ঠিক আছে, চলো তারপর পিটি পেয়ে গেলাম। আয়তন কি চাইছে, অক্সিজেনের আয়তন কত হবে, মানে ভি কত হবে আমাকে চাইছে। আর আমি জানি, আর এন কত, এন কি দেওয়া আছে 1 মোল অক্সিজেন, এন 1 মোল দেওয়া আছে, তাহলে আমাকে চাই ভি। ঠিক, তো ভি = nRT/P, nRT/P হচ্ছে আমাদের ভি। সো n1। এবার আর এর ভ্যালু কি নেব সেটা দেখব। আর এর ভ্যালু আমাকে কি দেওয়া আছে দেখো, আর
পার মোল পার কেলভিন, আর্গ পার মোল। আচ্ছা আর্গ দেওয়া আছে, আমি আর্গকে এক কাজ করে নিই, আর্গকে আমি জুল করে নিই, 8.314 জুল। 10⁷ কে সরিয়ে দিলে কি হয়ে যাবে, আর অ্যান্সার কিসে আছে, লিটারে আছে। ওকে দেখো আমাদের 8.314 ইন্টু 10⁷ আর্গ লেখা আছে, ঠিক আছে। তো একে আমি জুল 10⁷ কে সরিয়ে নিচ্ছি, তাহলে জুল হয়ে যাবে, জুল ইন্টু 8.314 জুল, আর টি যেটা হয়ে যাবে 300 কেলভিন, আর পি যেটা হবে সেটা হচ্ছে 2 ATM। 2 ATM প্রেসার চাপ নিয়েছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার ভি বেরোবে, কিন্তু এখানে তো এটিএম আছে আর এখানে ভি আছে, এটা কিন্তু এখানে এটিএম নেই, তো একে না আমাকে লিটার এটিএম এর ভ্যালুটাতে লিখতে হবে। লিটার এটিএম যে এটা আছে, আর এর যে ভ্যালুতে লিটার এটিএম আছে সেটা করে নিতে হবে, না হলে আমাকে এই 2 ATM কে পাস্কেলে করে নিতে হবে। যদি আমি এসআই তে লিখছি তো 2 ATM হচ্ছে 2 × 10⁵ পাস্কেল, ঠিক আছে। তাহলে এখানে 10⁵ পাস্কেল করে নেব, তাহলে আমার কি আসবে, যে ভ্যালুটা বি আসবে সে মিটার কিউবে আসবে, লিটারে আসবে না, মিটার কিউবে আসবে। কিন্তু এখানে অ্যান্সার আমাদের লিটারে আছে, তো এটা সলভ করলে অ্যান্সার আসবে মিটার কিউবে। ঠিক, সলভ করে দেখবে কত আসছে। কিন্তু আমি যদি এটা করি 1 × 0.0821 ইন্টু 300/2 করি, এটা যেটা আসবে সেটা লিটারে আসবে। কারণ এই যে 0.082 এটা কিন্তু লিটার এটিএম এ, মানে আমি চাপকে এটিএম এ লিখবো আর আয়তন কি হবে, লিটারে আসবে। তো এই দুটো থেকে কিন্তু আমার অ্যান্সার আসবে। আমি শেষেরটা করে দেখছি বইয়ের সাথে ম্যাচ করছে কিনা, ঠিক আছে। চলো দেখি, 300 আছে, দুটো শূন্য আছে, দুটো শূন্য, 8.2 মানে ডাইরেক্ট করা যাবে এটাকে, দেখো 8 দুটো 0, 8.2 × 3/2 মানে 4.1 × 3, 12.3 লিটার, 12.3 লিটার, দেখ 12.3 লিটার অ্যান্সার আসছে। এটা যেটা আসবে সেটা মিটার কিউবে আসবে, এটা মিটার কিউবে আসবে। একে পাস্কেলে করে নিয়েছি, ঠিক আছে। তো সবসময় কি করবে, আর এর ভ্যালু দেখবে, এখানে কিন্তু আর এর যে ভ্যালুটা দিয়েছে, আর্গ পার মোল পার কেলভিন, সেখানে 8.314 লেখা আছে। ঠিক, আমাদের যে এটা, আমাদের যদি লিটারে অ্যান্সার চাই তাহলে লিটারেরটা আমাকে ইউজ করতে হবে, 8.2 লিখেছি, 8.2টা ইউজ করতে হবে। এটা লিটার এটিএম থাকে, লিটার এটিএম পার মোল পার কেলভিন, এটা অ্যাকচুয়ালি হয়। তো আমাদেরকে এটা ইউজ করতে হবে, নাহলে এটা ইউজ করলে 8.3 মিটার কিউব আসবে, সেখান থেকে লিটার করো, ঠিক আছে। 1 মিটার কিউব হচ্ছে 1000 লিটার। মানে এই কোশ্চেনে আমার যদি মিটার কিউব চলে আসে তাহলে 1000 দিয়ে ভাগ করব, এটাতে 1000 দিয়ে ভাগ করলে ওইটা আসবে। 11 এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর দেওয়া আছে, 25 ডিগ্রি উষ্ণতায় 78 সেমি এসজি চাপে 1 লিটার গ্যাসের ভর কত হবে, ঠিক আছে। সো আয়তন একই দিয়েছে, আয়তন একই রেখে ভর জিজ্ঞেস করছে। তো আয়তন যদি স্থির রেখে দেওয়া হয়, কি কি চেঞ্জ করেছে, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর দেওয়া আছে, 25 ডিগ্রি উষ্ণতায় 78 সেমি এতে 1 লিটার গ্যাসের ভর কত হবে। তাহলে দেখো পিভি ইকুয়ালস টু, আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, ঠিক আছে। তো এখানেই আমার এম বাই আণবিক ভর, আরটি দেওয়া আছে, পিভি, ঠিক। আর একই, আয়তন একই আছে, তাহলে আমি বলতে পারি, আর যে গ্যাস আছে তার এমও একই, এম একই, আর ধ্রুবক, ভি ও ধ্রুবক, তাহলে পি সমানুপাতিক এম টি হয়ে যাবে, পি সমানুপাতিক এম টি, তাহলে এম সমানুপাতিক পি বাই টি, ঠিক আছে। এটা করতে পারি আমরা, বা এমন করতে পারি, পি
বাই mt হচ্ছে ধ্রুবক হয়ে যাবে। তাহলে P1 M1 T1 ইকুয়ালস টু P2 M2 T2। দেখি তাহলে দেখো এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর হচ্ছে, প্রথমে যে ভরটা দেওয়া আছে M1 1562, তাহলে P1 যেটা লিখবো সেটা এসটিপিতে। তো এসটিপিতে আমাদের কি হয়ে যাবে 1 atm চাপ হয়ে যাবে, 1 atm চাপ। তো 1 atm চাপ, পরের চাপ কত নিয়েছে 78 সেমি, তার মানে আমি কি করব এখানে 76 নেব। সো M2 বের করব, M2 ইকুয়ালস টু হয়ে যাবে P2 বাই P1 T1 বাই T2 ইন্টু M। সো এখান থেকে P2 হচ্ছে 78 সেমি, P1 1 এটিএম আছে, তাহলে 76 হয়ে যাবে। আর এখানে T1 273 বাই T2 দেওয়া আছে 25 ডিগ্রি 298। খেয়াল রাখবে আমরা সবসময় কিসে নেব, কেলভিনে নেব। এম কত হবে তাহলে 1562। সো এখান থেকে M2 বেরোবে। ঠিক আছে, তো ক্যালকুলেট করে দেখবে কত আছে। দেখো ক্যালকুলেট করলে আসবে 78273 বাই এটা। সো 78 ইন্টু 273 ইন্টু আমাদের 1562 ভাগ করব কত দিয়ে 76 দিয়ে, আর একবার করব 298, 1468 আসছে। সো 1468.6 গ্রাম। তারপরের প্রশ্ন হচ্ছে 12 নম্বরের কোশ্চেন। একটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ু বুদবুদ উপর দিকে উঠছে। একটি হ্রদ আছে, একটি লেক আছে, সেখানে জলের তলায় একটা বুদবুদ ছিল, সেই বুদবুদ হচ্ছে উপর দিকে আসছে। তো উপর দিকে এলে তুমি বুঝতে পারছো চাপ কমবে, চাপ কমলে কি হবে ওই যে বুদবুদটা আছে ছোট থেকে কি হবে উপর দিকে আস্তে আস্তে বড় হবে। ঠিক আছে, তো বলছে অনেক ডাটাগুলো দেওয়া আছে, হ্রদের গভীরতা দেওয়া আছে, উপরিতলের উষ্ণতাও দেওয়া আছে, হ্রদের তলদেশে উষ্ণতা কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে। হ্রদের তলদেশে উষ্ণতা কত হবে। তো কোশ্চেন নাম্বার 12। ঠিক, তাহলে কি হবে দেখো কোশ্চেন নাম্বার 12। এখানে একটা হ্রদ ছিল, একটা লেক আছে, সেই লেকে এইখানে হচ্ছে বুদবুদ ছিল, ঠিক, তার আর দেওয়া আছে, আর এখানে গিয়ে বড় হয়ে গেছে উপরে গিয়ে, এত বড় নয় তবুও তোমাদের বোঝানোর জন্য করছি। তো এখানে কোনো R1 ছিল ব্যাসার্ধ, এখানে কোনো R2 ব্যাসার্ধ, মানে এখানে আয়তন যেটা V1, এখানের আয়তন হচ্ছে V2। V1 কি হবে 4/3 পাই R1 কিউব হয়ে যাবে, আর V2 হয়ে যাবে 4/3 পাই R2 কিউব হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে তাপমাত্রা T1, এখানে তাপমাত্রা T2। ঠিক আছে, তো চাপও কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, তো এখানে P1 এখানে P2 হয়ে যাবে। ঠিক, তো এবার এই জিনিসগুলোকে লিখি আগে। সো V1 কি হবে 4/3 পাই R1 কিউব, V2 কত হবে 4/3 পাই R2 কিউব হয়ে যাবে। P1 আর P2, সো P2 দেখতে পাচ্ছি উপরে আছে বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ কি হয়ে যায় 76 সেন্টিমিটার, কার পারদের 76। তাহলে আমরা লিখবো রো জি এইচ, অ্যাকচুয়ালি রো মার্কিউরির পারদের ঘনত্ব জি ইন্টু এইচ, মানে 76/100। ঠিক আছে, মানে মিটারে লিখে ফেলেছি আমি। তো ঘনত্ব মার্কিউরির হয়ে যায় 13.6 ইন্টু, আচ্ছা যদি সিজিএসএ লেখা হয় তাহলে এখানে সেন্টিমিটার রাখলেও চলবে। ঠিক আছে, তো 76 লিখে নিয়েছি। তো তাহলে 980 জি আর 76 mm, এটা P2 হয়ে যাবে। P1টা লেখার সময় কি হবে নিচে আছে, তাহলে কি হবে এই যে উপরের বায়ুমণ্ডলীয় চাপ P2, তার সাথে আরো যোগ হবে জলের ঘনত্ব কত হয়ে যায় রো জি ইন্টু ডেপথ কত 2.5 মিটার, যেটাকে সেন্টিমিটারে করলে 250 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে P2 যেটা হয়ে যাবে, P1 যেটা হয়ে যাবে P2 প্লাস এটা, মানে এটা যে P2 প্লাস জলের 1 গ্রাম পার সেমি কিউব হয়,
ইন্টু 980 ইন্টু 250, এটাই আমার P1 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এগুলো কি কি কাজে লাগবে। আমাকে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। ঠিক আছে, আমাকে চাই T1 মানে নিচে যে তাপমাত্রা ছিল, সো T1 যেটা হবে সেটা আমাদের হয়ে যাবে, T1 কে এই পাশে নিয়ে যাও, P1 বাই P2 V1 বাই V2 ইন্টু T2। ঠিক আছে, এটা হবে। তো তাহলে P1 বাই P2 আমাকে এখান থেকে বের করে নিতে হবে। দেখো, সো পুরোটাকে P2 দিয়ে ভাগ করে দিই। এই যে সমীকরণটা আছে এই সমীকরণকে আমি P2 দিয়ে ভাগ করে দিই। P1 বাই P2 হয়ে যাবে 1 প্লাস 980 250 বাই P2 বাই P2। P2 কত আছে 13.6, 980 ইন্টু 76, তো 980 কেটে যাবে। এই জন্য বললাম যে এভাবে করলে একটু ক্যালকুলেশন কমে যাবে। P1 বাই P2 যেটা হবে 1 প্লাস 250 বাই 13.6 ইন্টু 76 P1 বাই P2। তাহলে T1 কত হবে দেখে নাও, 1 প্লাস 250 বাই 13.6 ইন্টু 76 এক V1 বাই V2। V1 বাই V2 কেমন আসবে 4 বাই 3, একে যদি ভাগ করে দিই R1 বাই R2 কিউব আসবে। ঠিক আছে, আর তাপমাত্রা T2 যেটা হয়ে যাবে, T2 যেটা আমার দেওয়া আছে সেটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 প্লাস 40 313 কেলভিন। তো এখানে 313 কেলভিন আসবে। R1 বাই R2 কত হবে, আমাকে বলা আছে 3.6 আর 4। R1 হচ্ছে মানে ডায়ামিটার, ব্যাস দেওয়া আছে, অ্যাকচুয়ালি ব্যাস দেওয়া আছে। তো ব্যাস D1 হচ্ছে 3.6 mm আর D2 হচ্ছে 4 mm। D2 উপরে যখন উঠে যায় 4 হয়ে গেছে, তো ব্যাসার্ধের অনুপাত আর ব্যাসের অনুপাত একই হবে। তো এখানে বসিয়ে দিলে আমার হয়ে যাবে 3.6 বাই 3.6 বাই 4। ঠিক, এটা তোমরা সলভ করবে, দিয়ে কেলভিনে আসবে 273 মাইনাস করে দেবে, দেখবে ডিগ্রি সেলসিয়াসে आंसर চলে আসবে। ঠিক আছে, পুরো এই প্রসেস তোমাকে করতে হবে। সব তারপরে কোশ্চেন 13 সলভ করবে। এখান থেকে একটি কুণ্ডের আয়তন 1 লিটার আছে, এর উষ্ণতা 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি করে শতকরা কত ভাগ বায়ু বের হয়ে যাবে। ধরে নাও ভেতরের চাপ স্থির থাকবে, ভেতরের চাপ স্থির আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13। ঠিক আছে, তাহলে দেখো বলছে একটি কুণ্ডের আয়তন যেটা আছে, একটা কিছু পাত্র আছে তার আয়তন হচ্ছে 1 লিটার। সো 1 লিটারের আয়তন আছে। ঠিক, তো V1 1 লিটার, V1 হচ্ছে 1 লিটার। ঠিক, তারপরে বলছে 0 ডিগ্রি উষ্ণতা থেকে 27 ডিগ্রি করলে T1 যেটা ছিল 273, 0 ডিগ্রি উষ্ণতা। T2 যেটা হবে 27 ডিগ্রি মানে 300 কেলভিন করা হয়েছে, তার মানে কিছু V2 হবে, V2 কিছু একটা হবে। চাপ কিন্তু আমার আলাদা আছে, চাপ কিন্তু আমার স্থির রাখা হয়েছে বলা হচ্ছে। ঠিক, শতকরা কত ভাগ বায়ু বের হয়ে যাবে, কত ভাগ বায়ু বের হয়ে যাবে। তাহলে আমাকে দেখতে হবে যে V2 যেটা হবে সেটা 1 লিটার প্লাস যতটা বেরিয়ে গেছে, 1 লিটার প্লাস যতটা বেরিয়ে গেছে, মানে 1 লিটার প্লাস কিছু বেরিয়ে গেছে ডেল্টা ভি, সেটা আমার V2 হয়ে যাবে। তাহলে চাপ যদি একই থাকে তাহলে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, সো V1 যেটা হবে 1 লিটার বাই T1 273 ইকুয়ালস টু V2 বাই T2, T2 হচ্ছে 300। সো এখান থেকে আমি V2 পেয়ে যাব। সো V2 হচ্ছে 300 বাই 273, 300 বাই 273। এখান থেকে 1 লিটার যদি আমি বাদ দিয়ে দিই, 1 যদি বাদ দিয়ে দিই, আমি ডেল্টা ভি পেয়ে যাব। সো ডেল্টা ভি যতটা বেরিয়ে গেছে সেটা কত হচ্ছে 1 মাইনাস V2 মাইনাস 1, V2 মাইনাস 1 মানে 300 বাই 273 মাইনাস 1, তো হয়ে যাবে
273 মানে 27/273, এটাই হচ্ছে বেরিয়ে গেছে। তো শতকরা কত, আগে কত ছিল 1 লিটারে এত বেরিয়ে যাচ্ছে, তাহলে শতকরা ওটাই হয়ে যাবে 100 গুণ করলে। সো ডেল্টা ভি বাই V1 ইন্টু 100, ঠিক আছে। সো 27/273 ইন্টু 100 হয়ে যাবে। তো এখান থেকে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। দেখা যাক ক্যালকুলেটরে করে। 9.89%, 9.89%, ঠিক আছে। তো এখানে বোঝার বিষয় যেটা ছিল যে এখান থেকে যাই গ্যাস বেরিয়ে যাক না কেন, যে গ্যাসটা বেরিয়ে গেছে সেটাকে ডেল্টা ভি নিয়েছি, ঠিক আছে। তো 1 লিটার মানে V2 যেটা হবে সেটা 1 লিটার, মানে বাকি যে গ্যাসগুলো আছে সে তো পুরো এটাই নেবে, এই পাত্রের যে আয়তন আছে সেটাই নেবে। গ্যাস কমে যাক বা বেড়ে যাক, কমলেও ওই পুরোটাতে ছড়িয়ে পড়বে, তার মানে 1 লিটার প্লাস আরো ডেল্টা ভি, তো সেটা V2 হয়ে যাবে। এখান থেকে V2 ডেল্টা ভি বের করে নিয়েছি, দিয়ে শতকরা বের করে নিয়েছি, ঠিক। শেষের কোশ্চেন একদম। জলের কত গভীরতায় একটি বায়ু বুদবুদ ভেসে থাকতে পারে? জলের কত গভীরতায় একটি বায়ু বুদবুদ ভেসে থাকতে পারে? সাধারণ চাপ ও তাপমাত্রায় বায়ুর ঘনত্ব হচ্ছে এত, বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে পারস্তম্ভের সমান দেওয়া আছে, ঠিক আছে। দেখো কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 14 বলছে কোনো একটা ধরে নাও তরল আছে, তার মধ্যে জল আছে, সেই জলের মধ্যে একটা বায়ুর বুদবুদ আছে, সেই বায়ুর বুদবুদ কি আছে, স্থির আছে, ভেসে আছে, ঠিক আছে। ভেসে থাকতে পারবে কোন উচ্চতায়, ঠিক আছে, কোন উচ্চতায় ভেসে থাকতে পারবে, মানে কোন গভীরতায় ভেসে থাকতে পারবে। আমি ধরলাম H গভীরতায় এ ভেসে থাকতে পারবে। প্রথম কথা, এ ভেসে থাকতে তখনই পারবে যখন এর ঘনত্ব, এই যে বায়ুর যে ঘনত্বটা আছে, এই বায়ুর ঘনত্বকে আমি, আর বাইরের যে তরলের ঘনত্ব যেটা জল, ওয়াটারের W নিচ্ছি, আর বায়ুর এয়ার নিচ্ছি, এয়ার। সো যেখানে এয়ারের ঘনত্ব আর ওয়াটারের ঘনত্ব কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, সেই ঘনত্ব মিলে গেলে তাহলে সে সেই জায়গায় থেকে যেতে পারবে। তোমরা ভেবে দেখো যে ভাষার কি নিয়ম ছিল, যদি ঘনত্ব কম হতো তাহলে কি হতো, এই যদি ঘনত্ব কম হয় তাহলে উপরে উঠে যাবে, ঘনত্ব সমান হলে ওই জায়গায় থেকে যাবে, আর ঘনত্ব যদি বেশি হয়ে যায় তাহলে নিচের দিকে নেমে যাবে। কোনো বস্তুর কথা বলা হচ্ছে। তো বায়ু আছে, সেই বায়ুর যদি ঘনত্ব জলের ঘনত্বের সমান হয়ে যায় তাহলে কিন্তু একই জায়গায় ও থেকে যাবে। এবার ঘনত্বের কি সম্পর্ক, আমরা পিভি ইকুয়াল টু জানি এন আর টি জানি, ঠিক আছে। সো পিভি ইকুয়াল টু এন প্রদত্ত ভর বাই আণবিক ভর আর টি। তো এখান থেকে পি এম ইকুয়াল টু এম বাই ভি আর টি, ঠিক আছে। সো পি এম ইকুয়াল টু ঘনত্ব যেটা রো আর টি হয়ে যাচ্ছে। তো আমরা ঘনত্ব পেয়ে গেছি, এই যে ঘনত্ব, গ্যাসের যে ঘনত্ব, সেই ঘনত্ব আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তো তাহলে দেখো, তাহলে ঘনত্ব আর এই এমটা তো আমার থাকবে, তো পি এম বাই রো যেটা হয়ে যাবে সেটা আর টি হয়ে যাবে, মানে ধ্রুবক হয়ে যাবে, ধ্রুবক, ঠিক। কেন আমি এটা করছি, কারণ এই বুদবুদ যখন ওপরে ছিল আর এই বুদবুদ যখন এখন এখানে আছে, এই দুটোর মধ্যে কি তফাৎ হচ্ছে সেই দুটো কন্ডিশন আমরা দেখবো, ঠিক আছে। তো না, এই বুদবুদ যখন ওপরে ছিল, এখানে যখন ছিল, তখন আমি 1 নিচ্ছি আর এই জায়গায় 2 নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি লিখবো P1 M, P1 বাই রো 1, আর এমটাও ধ্রুবক হয়ে যাবে, এমটাও এই পাশে চলে এলে ধ্রুবক হয়ে যাবে, ইকুয়াল টু P2 বাই রো 2 করব, ঠিক আছে। সো P1 হচ্ছে এটা আর P2 হচ্ছে এখানে, তাহলে P2 কি হবে দেখো, সো P2 হয়ে যাবে P1 প্লাস রো অফ ওয়াটার জি ইন্টু এইচ, যত গভীরতা আছে যেটা আমার চাই, ঠিক। এটা P2 হয়ে যাবে, আর P1 হয়ে যাবে 76 সেন্টিমিটার পারস্তম্ভের, মানে মার্কিউরির ইন্টু জি ইন্টু এইচ, জি ইন্টু এইচ মানে কত পারস্তম্ভে, 76 সেন্টিমিটার, ঠিক, 76 সেন্টিমিটার, P1 P2, ঠিক আছে। এবার আমরা এইখানে বসাবো একে। সো P1 হয়ে যাবে মার্কিউরি, জি হচ্ছে 980, সিজিএস এ লিখছি, আর 76 বাই ঘনত্ব আমি লিখছি, ঘনত্ব কত হবে, ঘনত্ব দুটোর রো 1 রো 2, ঠিক আছে। তো 1 যখন উপরে আছে তখন বায়ুর যে ঘনত্ব আছে 0.0000129, ঠিক আছে। যখন এখানে চলে আসে
তো ঘনত্ব জলের ঘনত্বের সমান হয়ে যাবে, রো টুটা জলের ঘনত্বের সমান হয়ে যাবে। তাহলে 1000 জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, এটা গ্রাম পার সেমি কিউব লেখা আছে। তাহলে জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব হয়ে যাবে, 1 গ্রাম পার সেমি কিউব, নিচে 1। P2 যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে P1 মানে রো এম জি ইন্টু 76 প্লাস রো ওয়াটার 980 ইন্টু এইচ যেটা আছে। সো এখান থেকে আমি রো এম যেটা আছে সেটা 13.6 হবে, 13.6, এখানে তো কিছু দেওয়া নেই, তাহলে এখান থেকে আমি এইচ বের করব।